আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের সাথে রপ্তানি বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ, বেইজিংয়ে প্রধানমন্ত্রী। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ঘোষণা। আপিল বিভাগে ফুল বেঞ্চে শুনানি বুধবার। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের শুনানি বুধবার। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্য কমিটি গঠন পিএসসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি বলেন, নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ চীন ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ডিজিটাল যুগকে সাদরে গ্রহণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উদ্ভাবন ও উদ্যোক্তাকে উৎসাহিত করে এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. সম্মেলনে বাংলাদেশের আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প এবং উন্নয়ন খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করতে চায় বাংলাদেশ। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. বাংলাদেশ ডিজিটাল যুগকে সর্বাত্মকভাবে গ্রহণ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকার সক্রিয়ভাবে আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি জোরদার করছে। Let us work together to build a stronger, more prosperous and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. বাংলাদেশ ও চীনের কয়েকশো ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নেন। সাইদুর রহমান আবির, মাইটিভি। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এই প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও জানান, এদিন দুপুরে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার সকালে রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রেট হল অব দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু হলে বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে ঘোষণা করা হয়। এছাড়া এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা নিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার হবে বলে জানিয়েছেন আবেদনের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। চলমান কর্মসূচির অংশ হিসেবে অনলাইন অফলাইন বিক্ষোভ মিছিল, ক্লাস পরীক্ষা বর্জন সহ সারা দেশে সড়ক অবরোধ করে আসছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। আর এই পরিস্থিতিতে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতির বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে বুধবার। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন। আর আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই, যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবে। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতেই বাতিল হয়েছিল। সেই বাতিল হওয়াটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশন সেই বাতিলটাকে ক্যান্সেল করে দিয়েছেন। সেই ক্যান্সেলেশনের ফলে আবার আগের কোটা পদ্ধতি ফেরত আসছে। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর একটা নিরসন দরকার। আমরা সেই উদ্দেশ্যে আগামীকাল আজকে আমরা এই সিএমপিটা ফাইল করেছি। ধন্যবাদ। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। চলমান শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন ও পেনশনের বিষয়ে শিক্ষকদের কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, অশুভ শক্তি যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, তার জন্য রাজধানী সহ সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আমাদের কেউ যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তাদের হটানো ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টন মাওলানা ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। মিথ্যা
সাজানো মামলা দিয়ে আজকে তাকে কারাবরণ করা হয়েছে। সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণেই গত প্রায় ৮ বছর থেকে খালেদা জিয়া কারা অভ্যন্তরীণ বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। সেই কারণেই আজকে দেশত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। জনবিচ্ছিন্ন বলেই সরকার জনগণের মতকে আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। বাংলার মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। এদিকে মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়নকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে যুবদলের ঘোষিত কেন্দ্রীয় আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। সরকারকে একদিন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। মিছিলের আগে তাৎক্ষণিক সমাবেশে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মেধাবী ছাত্রদেরকে মেধাহীন ছাত্রদেরকে দিয়ে পদদলিত করে তারা এমন এক দেশ গঠন করতে চায়, সেই দেশ হবে বাংলাদেশ নয়, ওটা হবে বাংলা লীগ। আমরা বাংলা লীগ করতে চাই না বাংলাদেশকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি বুধবার। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জন এই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন। সেই সাথে শুনানি শুরুর জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেন আদালত বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। মহামান্য হাইকোর্ট বিভাগ যেই আদেশ দিয়েছেন যে এই আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যে আদেশ দিয়েছিলেন, ওই 3টা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব। এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি, এই মামলার জন্য খুব জরুরি ডকুমেন্ট। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। সকালে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কমিশনের এক যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন কমিশনের পরিচালক দিলাওয়ায়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক। গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে সিআইডি। আজ তাদের আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়। সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে তা বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আবু সাইদপুর আরও একটি রিপোর্ট। সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা বের করতে হবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে হাইকোর্টে শরণাপন্ন হবে বলে হুঙ্কার দিয়ে বলেন, প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু
ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ছাত্ররা সারা দেশের কোটার জন্য আন্দোলন করছে, কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা হলো চোর কোটা ও দুর্নীতিবাজ কোটা। ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। তবে পিএসসির পর কোটা আন্দোলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে জানালেন আলোচিত এই সংসদ সদস্য। প্রশাসনে আছেন তাদেরকে বের করে। অবুসতপু, মাই টিভি, ঢাকা। সিলেটে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়ে এই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হলো সিলেট বিভাগে। এর আগে তৃতীয় দফায় বন্যার কারণে সারা দেশের সঙ্গে 30 জুন পরীক্ষা শুরুর পরিবর্তে বিভাগটিতে 9 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে বেশ কয়েকটি পরীক্ষা ভেন্যুতে পানি থাকায় স্থান বদল করে অন্যত্র নেওয়া হয়। গত 29 মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দেয়। সবশেষ 17 জুন শুরু হওয়া টানা বৃষ্টিতে সিলেটে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির তৈরি হয়। এতে সিলেট নগরীর 24টি ওয়ার্ড সহ 13টি উপজেলা ও সুনামগঞ্জের 13টি উপজেলা কম বেশি প্লাবিত হয়। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা, সুন্দরগঞ্জে ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব অঞ্চলে কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুজ ও লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। গাইবান্ধা, সুন্দরগঞ্জে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি বাড়ার কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার পরিবার। প্রত্যন্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি সহ স্কুল ও হাট বাজার। এই পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আমরা আশ্রয়ের ভাই নেই, বুঝছেন, এই যে স্কুলের ঘরে আসি আশ্রয় নিয়েছি। আমরা আসি দেখতে তো হবে এখানে লোকেরা কিভাবে চলতেছে, কিভাবে থাকতেছে, কোথায় যাইতেছে, এটাদের আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। 7 দিন হয় পানি চৌকির মধ্যে আসছিল, ফির সেই চৌকিও তলে গেল। এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় যেখানে স্থানান্তরিত হবে আমরা সেখানে স্থানান্তরিত করেছি। বিদ্যালয়ের সমস্ত মালামাল আমরা সেখানে পৌঁছে রাখছি। আমি আশ্বাস দিয়েছি অতি দ্রুত এই নদী ভাঙা এবং নদী কবলের মানুষের জন্য খাবার এবং চাউলের ব্যবস্থা করব। সরকারিভাবে যেসব বরাদ্দ পাওয়া যাবে সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুতই বিতরণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই মুহূর্তে আমাদের এই বন্যা কার্যক্রম প্রস্তুতি হিসাবে আমরা উপজেলাতে কন্ট্রোল রুম স্থাপন করেছি। মানে কন্ট্রোল রুমে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানবাসীরা। প্রতিটা বাড়িতে এলাকায় প্রায় 7 নম্বর ওয়ার্ড প্রায় এইরকম বন্যায় চলে আছে। পানিতে পরিস্থিতি খুব ভয়াবহ। প্রতিটা বাড়িতে পানি, ঘরে এবং দুয়ারে সব জায়গায় উঠছে। ঘরের মধ্যে পানি হয়েছে, আমার খাবার নাই, এগুলি সমস্যা। বন্যা মোকাবেলায় বন্যার্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। এই অঞ্চলের মানুষ একটু নদী ভাঙ্গন কবলে পড়ে, আমরা সেই বিষয়টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এস এম হামিম, মাই টিভি। সরকারি বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য কেন একটি নীতিমালা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে আগামী 3 মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতে রিটকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। গত 3 জুলাই আইনজীবী ইশরাত হাসান ও তার 6 মাসের শিশু সন্তান হাইকোর্টে রিটটি করেন। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পিতৃত্বকালীন ছুটি না থাকার কারণে মা ও শিশু তাদের স্বাস্থ্যের যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে তারা অত্যন্ত সাফার করে।
তাই পিতৃত্বকালীন ছুটি আমাদের দেশে হওয়াটা অত্যন্ত আবশ্যক মনে করেই এবং নিজে সাফার করেই আমি এই রিট পিটিশনটি ফাইল করি। কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েতে প্রতিনিধি আল আমিন রানা জানান, প্রথমে রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ও দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জোর প্রদান করে থাকেন। তো আমার উদ্দেশ্য থাকবে যে কুয়েতে যদি আমরা আরো দক্ষ বাংলাদেশি জনশক্তির সংখ্যা আমরা বাড়াতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আইটি এক্সপার্ট, তাদেরকেও আমরা এখানে যেন নিয়োগ দিতে পারি, সেদিকে আমার প্রচেষ্টা বজায় থাকবে। সে একই সাথে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার আর বৃদ্ধি করার জন্য আমার প্রচেষ্টা থাকবে। আমরা জানি যে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা অনেক দিন থেকে চলছে। 2024 হজ করতে আসা হাজিদের সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মদিনা, সৌদি আরব। আমাদের মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাওনাইন ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার সহ অন্যান্যরা। পরে করোনাকালীন সময়ে বিশেষ অবদানে সৈয়দা ফারহানা কাউনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৌদি আরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জন বাংলাদেশি। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, 3.3 কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, 12,432টি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের দায়ে রিয়াদে তারা 7 বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এছাড়া অ্যামফিটামিনের 21,000 ট্যাবলেট চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দেশটির বন্দর নগরী জেদ্দায় 2 সিরিয়ান নাগরিক এবং 1 জন সৌদি নাগরিককে গ্রেফতার করেছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। চীনের সাথে রপ্তানি বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ, বেইজিংয়ে প্রধানমন্ত্রী। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ঘোষণা। আপিল বিভাগে ফুল বেঞ্চে শুনানি বুধবার। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের শুনানি বুধবার। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন পিএসসি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।